আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন, বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতায় জোরদার। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস লাখো মানুষের, বিকল্প না থাকায় প্রবল বর্ষণেও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতে 20 বছরে 400 মৃত্যু, সচেতনতা বাড়ানোর উদ্যোগ। প্রতি বছর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে ফেনী, বিপর্যয় ঠেকাতে 1,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন সরকারের। টেকসই নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি। এবং ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারানো সহ আহত অনেকে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে পুলিশ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি মিসবাহুল আলিফ। 3 দিন ধরে পাহাড়ি ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া সহ 4টি উপজেলা। পানিবন্দী কয়েক লাখ মানুষ, যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে নৌকায় একমাত্র ভরসা। তবে স্পিডবোট নামিয়ে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করছে সেনাবাহিনী। এদিকে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। পাহাড়ে ঢলে গ্রামের পর গ্রাম ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা। বিকল্প হিসেবে তাই নৌকাই চলাচলের একমাত্র ভরসা। জ্বরে আক্রান্ত 1 মাস বয়সী আনিসাকে নিয়ে নৌকায় করে হাসপাতালে ছুটছেন মা বাবা। প্রচুর পানি, যাইতে অনেক কষ্ট। এখন নৌকায় যাইতেছি আমরা। এখানে অবস্থা মোটামুটি খারাপই ছিল, আর কাল রাত থেকে একটু মোটামুটি পানি কমতেছে। পানিবন্দী লাখো মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। স্পিডবোটে চলছে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। এখন পর্যন্ত 650টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে 25,000 মানুষ। শতভাগ বন্যা আক্রান্তদের ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। তাৎক্ষণিক যে অসুবিধাগুলো আমরা ফেস করছি সেগুলো সমাধান হবে, কিন্তু এরপরে আসলে দীর্ঘমেয়াদী আমাদের, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। টানা ভারী বর্ষণে পাহাড়ে ঢলে সাঙ্গু ও ডলুসহ নানা নদীর পানি উপচে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা। পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কিছু অংশ, ব্যাহত হচ্ছে যান চলাচল, বিচ্ছিন্ন রেল যোগাযোগও। পানির কারণে যাইতে পারছি না, বাড়িঘর ডুবে গেছে। সবাই কষ্ট পাচ্ছে, বাইকারদের অভাবে সবাই। বাড়িতে একখানা পরিমাণ পানি হয়ে গেছে, পানি বন্ধে আমরা 3-4 দিন অনেক কষ্ট করে আসতেছি। কোমর পর্যন্ত পানি ছিল, এখন দেখা যায় যে হাঁটু পর্যন্ত আসছে। পাহাড়ে ঢলে ভাসছে দক্ষিণ চট্টগ্রামের চন্দনায়, সাতকানিয়া, বাঁশখালী সহ 4 উপজেলা। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের ঘের, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। বন্যা কবলিত এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বন্যার পানিতে টইটম্বুর, কক্সবাজার ও 3 পার্বত্য জেলা। পাহাড়ি ঢল আর পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। বিদ্যুৎ সরবরাহ এবং মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। খরস্রোতে ভেসে গেছে লোকালয়, আতঙ্কে নির্ঘুম রাত কাটছে বানভাসীদের। পানিতে ডুবে গেছে 3 পার্বত্য জেলার রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান। এখনো বেশ কয়েকটি এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে, এমনকি পাহাড়ি ঢলে মহাসড়কের বিভিন্ন অংশ নিম্নজ্জিত থাকায় বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া পাহাড় ধসের কারণে রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইখংছড়ি সহ অধিকাংশ উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হওয়ায় জনদুর্ভোগ আরও বেড়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতারাও খাবার সরবরাহ করছেন। অসহায় নিরহর মতো পড়ে আছি, ঠিক মতন খাইতে পারতেছি না। দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আমরা পর্যাপ্ত সহায়তা পেয়েছি এবং সেটা প্রপারলি উপজেলা ভিত্তিক আমরা বন্টন করে দিয়েছি। কুমিল্লার গোমতী নদীর পানি বেড়ে তলিয়ে গেছে চরাঞ্চলের প্রায় 6 হেক্টর জমির শাকসবজি। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। এই অবস্থায় তালিকা প্রস্তুত করে সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রীর। 10 শতক জায়গার ভিতরে আমি পুঁইশাক লাগাইছিলাম, এই কাটার উপযুক্ত হয়ে গেছে, এই জন্য নদীর পানি এসে মারি গেছে। 4-5 কানি ক্ষেত ক্ষতি হয়ে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে, ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি আমরা। দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।
ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়ায় আছেন সহকর্মী বুলবুল রেজা এবং বান্দরবানে আছেন এনে জাকির। প্রথমেই যাচ্ছি বুলবুল রেজার কাছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষারচর যে ইউনিয়ন, সেই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের যে সমস্ত বাসিন্দা রয়েছেন, অর্থাৎ এই এলাকার সমস্ত বাড়িঘর কিন্তু পানির নিচে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা পানিবন্দী অবস্থায় গত কয়েকদিন ধরেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করছেন, অর্থাৎ পানির নিচে তাদের বলা চলে এখন বসবাস। আমরা বলছিলাম যে এর আগের সংবাদে যে স্থানীয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এই এলাকার মানুষের একটি অভিযোগ ছিল, এখন পর্যন্ত কোনো ত্রাণ তৎপরতা তারা লক্ষ্য করেননি। তবে এলাকার যারা বাসিন্দা রয়েছেন, বিশেষ করে আমরা কয়েকটি এলাকায় দেখেছিলাম যে বাসিন্দাদের পক্ষ থেকে, বিশেষ করে প্রবাসী সংগঠন বা এলাকার যারা যুবক তরুণ রয়েছে তাদের কিছু সংগঠনের পক্ষ থেকে কিন্তু যারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এই এলাকার, তাদেরকে বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু খাবার বিতরণ করা হচ্ছে। কারণ এই মুহূর্তে এই সমস্ত এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের বাড়িতে খাবারের সংকট বলতে খাবার রয়েছে, অর্থাৎ খাদ্য সবই রয়েছে, কিন্তু রান্না করার কোনো ব্যবস্থা না থাকায় তারা কিন্তু অনাহারে থাকছেন, অর্ধাহারে থাকছেন, এমনটি তাদের অভিযোগ ছিল। এবং এই পরিস্থিতিতে এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তারা বাড়িতে বাড়িতে গিয়ে শুকনো খাবার এবং বিশুদ্ধ যে পানি সেটি সরবরাহ করছেন। আমরা একটি সংগঠনকে দেখছি যে তারা খাবার বিতরণ করছেন। তারা বলছেন যে তারা এই ২ নম্বর ওয়ার্ডের অন্তত ১০০টি পরিবারকে এই খাবার বিতরণ করবেন, তাতে যদি সেই প্রতিটি পরিবারের হয়তো ৫ শতাধিক সদস্য থাকতে পারে, এর ফলে হয়তো সাময়িকভাবে তাদের জন্য কিছুটা এই যে ভোগান্তি সেটি লাঘব হবে। এর পাশাপাশি আমরা এর আগেও দেখেছিলাম যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং পানি কমতে শুরু করেছে। এটা এর আগের বুলেটিনে আমরা বলেছিলাম, কারণ এই মুহূর্তে বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে পানি কমতে শুরু করেছে। এবং আবহাওয়ার পূর্বাভাস যেটি বলা হচ্ছে যে হয়তো আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো এই যে পানি অতিবৃষ্টির কারণে এবং পাহাড়ি ঢলের কারণে সেই পানি কিন্তু কমতে শুরু করবে এবং দুর্ভোগ যেটি পোহাচ্ছেন সেটি হয়তো আস্তে আস্তে লাঘব হবে। তো এখন এই পর্যন্ত আমার কাছে ছিল সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী বান্দরবানে রয়েছেন এনে জাকির, আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জেনে আসবো তার কাছ থেকে। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। গতকাল রাত থেকে টানা ভারী বর্ষণের কারণে সাঙ্গু মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কয়েক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু বন্যা পরিস্থিতি কিছুটা অপরিবর্তিত থাকলেও রাতভর টানা বর্ষণের কারণে সকাল থেকে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে জেলা শহরের মেম্বারপাড়া, ফায়ার সার্ভিস এলাকা, স্টেডিয়াম এলাকা, নোয়াপাড়া সহ আলীকদম, নাইক্ষ্যংছড়ি, রুমা উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যে প্রতিষ্ঠান রয়েছে সেটিও পানিতে তলিয়ে গেছে, পুলিশ লাইনও পানিতে তলিয়ে গেছে, সরকারি গণগ্রন্থাগারও পানিতে তলিয়ে গেছে, বিভিন্ন জায়গায় কিন্তু সড়কও তলিয়ে গেছে। এই কারণে এই মুহূর্তে বলা চলে বান্দরবানের সাথে কিন্তু সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, পাশাপাশি অভ্যন্তরীণ যে জেলা উপজেলাগুলি রয়েছে তাদের সাথেও কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং বিভিন্ন উপজেলায় কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটও নেই, তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই কারণে কিন্তু বিপাকে পড়েছে উদ্ধার কর্মীরাও, যা সবার সাথে যোগাযোগ করতে না পারার কারণে কিন্তু সবার কাছে ত্রাণ সহযোগিতাও পৌঁছানো সম্ভব হচ্ছে না। জেলায় এই মুহূর্তে কিন্তু কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলায় প্রশাসনের পক্ষ থেকে ২২০টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও সেখানে কিন্তু মাত্র ৫,০০০-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। আশ্রয় কেন্দ্রে মানুষদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হলেও পানিবন্দী যে মানুষগুলি রয়েছে তারা কিন্তু আজ ৩ থেকে ৪ দিন পানিবন্দী অবস্থায় বাসায় রয়েছে। রাস্তাঘাট চারিদিকে তলিয়ে যাওয়া, তারা কিন্তু বাসা থেকে বের হতে পারছে না এবং যানবাহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু বাজারে শুকনো খাবারেরও সংকট দেখা দিয়েছে। বিশেষ করে মোমবাতি, দেশলাই, জরুরি যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলিও কিন্তু এই মুহূর্তে বান্দরবানে পাওয়া যাচ্ছে না। তো এক কথায় বলা চলে বান্দরবানের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে সেটি আরো চরম সংকটের মুখোমুখি হবে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। বান্দরবান এবং কক্সবাজার থেকে যাচ্ছিলাম বন্যা পরিস্থিতির সর্বশেষ। প্রবল বর্ষণে চট্টগ্রামের পাহাড় মৃত্যুকূপে পরিণত হলেও ঝুঁকিতে থাকা বসবাসকারীদের সরানো যাচ্ছে না কোনোভাবেই। শুধু নগরীতেই গত ২০ বছরে পাহাড় ধসে প্রাণ গেছে অন্তত ৪০০ জনের, অথচ এখনও
26টি পাহাড়ে বাস করছেন লাখ লাখ মানুষ। এমনকি বেশি ঝুঁকিতে থাকা 6,500 পরিবারকে সরিয়ে নিতে পারেনি জেলা প্রশাসন। একই পরিস্থিতি 3 পার্বত্য জেলাতেও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুধু চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরের পাহাড়ি অঞ্চলে অন্তত 1.5 লাখ মানুষের বসবাস। এর বাইরে নগরীর পাহাড়তলি, বাইজিদ, খুলশী ও পাঁচটাইশ এলাকার 26টি পাহাড়ে বসবাস আরও কয়েক লাখ মানুষের। সরকারি মালিকানাধীন 16টি পাহাড়ে 6,175টি এবং বেসরকারি মালিকানাধীন বাকি 10টি পাহাড়ে 383টি পরিবার এখনও ঝুঁকির মধ্যে। পাহাড়ের পাদদেশে প্রায় সকল পরিবারই ঝুঁকিপূর্ণ, কারণ পাহাড় কখন ভেঙে পড়বে, বৃষ্টির খুব দীর্ঘ সময় বৃষ্টি হলে এটি আসলে আমরা বলতে পারি না। চট্টগ্রাম নগরীতে গত 20 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। এর মধ্যে 2007 সালের 11 জুন একদিনের রেকর্ড বৃষ্টিতে সর্বোচ্চ 128 জনের মৃত্যু হয়। চলতি বছর পাহাড় ও পাহাড় সংলগ্ন দেওয়াল ধসে 4 জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে বেশ কয়েকটি পরিবারকে জেলা প্রশাসন বৃষ্টির শুরুতে সরিয়ে নিল। তারা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। জায়গা জমিন নাই, কিছু নাই, বাড়িঘর নাই, তো আমরা আর কই যাবো? আমাদেরকে বাসস্থান দেখ, আমরা চলে যাবো এখান থেকে। যখন আমাদের স্থানগুলো আমরা ঠিক করি তখন তারা অনেকেই যেতে চায় না বা গেলেও সেখান থেকে আবার চলে আসে। তারা যুক্তি দেখায় তাদের যে স্থানে তারা এখন তাদেরকে স্থানান্তর করা হয়েছে সেখান থেকে তাদের কাজের পরিবেশ দূরে। এদিকে পার্বত্য জনপদ বান্দরবনের লামায় গত 8 জুলাই পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 পরিবারের 5 জনের। আর গত 1 দশকে পাহাড় ধসে মৃত্যু হয় 105 জনের। তারপরও শহরের কালাঘাট, বালাঘাট, লঙ্গিপাড়া, বনরূপা, সিদ্দিক নগর সহ লামা, আলীকদম এবং নাট্যাংছড়ির পাহাড়ি অঞ্চলে 1 লাখের বেশি মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। 2-3 দিন বৃষ্টি হচ্ছে, যে কারণে পাহাড় ধস হইতেছে। আমরা এখন বাইরে আতঙ্কতে আছি। রাতে তো বিশেষ করে আমরা ঘুমাইও না, পাহাড় ভাঙার কারণে ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা আছে। সম্মিলিত চিন্তা ভাবনা করে সম্মিলিত প্রয়াসে একটা কিছু করতে হবে, যাতে প্রতি বছর একই দুর্যোগটা বারবার না। অপরদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ধসের ঝুঁকিতে থাকা 82টি পয়েন্টে বসবাস 5,000 পরিবারের। বিগত 2017 সালে পাহাড় ধসে মারা যায় 5 সেনা সদস্য সহ মোট 120 জন। পরের বছর অর্থাৎ 2018 সালে মৃত্যু হয় 11 জনের। তবে চলতি বছর 97টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি হয়নি। পানি যাওয়ার কোনো জায়গা নাই, রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির কাছ দিয়ে যাচ্ছে, তো ভয় লাগবে না? টাকা পয়সার কারণে হয়তো জায়গা অল্প একটু নিচ্ছি, হয়তো জানি ঝুঁকিপূর্ণ আছে, হয়তো মরণ করে ভয় করতে পারতেছি না। পার্বত্য 3 জেলাতে ভূমি বন্দোবস্ত কার্যক্রম বন্ধ আছে। তো এটা যদি শুরু করে, সরকার হয়তো খুব শীঘ্রই শুরু করবে, সেক্ষেত্রে হয়তো তাদেরকে আমরা নিরাপদ আবাসস্থল দিতে পারবো। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলা চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং পর্যটন নগরী কক্সবাজারে ছোট বড় কয়েক হাজার পাহাড় রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৃত্যু ঝুঁকি নিয়ে পাহাড়ের কক্সবাজারের পাদদেশে বসবাসকারীদের সবাই দরিদ্র ও ভূমিহীন। তাদের কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। বিশেষজ্ঞরা বলছেন, পাহাড় ধসে প্রাকৃতিক কারণের সঙ্গে জড়িত আছে দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। আর জনসচেতনতা বাড়াতে প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে ফায়ার সার্ভিস। 50 বছর বয়সী সৈয়দা খাতুন অসুস্থ স্বামী আর পরিবারের 16 সদস্যকে নিয়ে কক্সবাজার শহরের বাঘখোনা এলাকার একটি পাহাড়ি চূড়ার বসতিতেই তার শেষ আশ্রয়। প্রতি বছরই বর্ষায় পাহাড় ধসে ভাঙে ঘর, তবুও যাওয়ার আর কোনো জায়গা নেই। কক্সবাজার শহরের লাইট হাউস, পূর্ব ও পশ্চিম লারপাড়া, ডিগকুল, গুচ্ছগ্রাম, শুকনোছড়ি, দরিয়ানগর এলাকাসহ বিভিন্ন পাহাড়ে মানুষ প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন। অনেক এলাকায় এখনো চলছে পাহাড় কেটে নতুন বসতি নির্মাণ। পাহাড় ধসে প্রাণহানির অন্যতম কারণ শুধু প্রাকৃতিক ঝুঁকি নয়, বরং মানুষের অনীহা, সামাজিক বাস্তবতা ও দুর্যোগ ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে যাওয়ার চাইতে এরা নিজেদের জায়গায় থাকা অথবা আত্মীয় স্বজনের জায়গায় যাওয়াটাকে বেশি প্রেফার করে। ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানিয়েছে, পাহাড় ধসের ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রচারণা এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে
সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আরেকটা চিন্তাধারা করেছি, আমরা কিছু ব্যানার করে কিছু হ্যান্ডবিল করে আমরা ওই সব জায়গায় আমরা প্রচার করব। আমরা জনপ্রতিনিধিদের কাজে লাগাচ্ছি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে কাজে লাগাচ্ছি, যাতে আমরা তাদেরকে এখান থেকে কোনো জায়গা থেকে সরিয়ে আনতে পারি। কক্সবাজারে 20টিরও বেশি পাহাড়ে হাজারো মানুষের বসবাস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাহাড় ধস নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী কমল দে, তার সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ফারুক আহমদ। সরাসরি চলে যাচ্ছি কমলদের কাছে। চট্টগ্রামে নির্বিচারে পাহাড় দখল, আবার সে পাহাড় ধসে প্রাণহানি, সেটি নিয়ে আলোচনা করব। আলোচনা যোগ দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং স্থপতি ফারুক আহমেদ। ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব, চট্টগ্রামের এখন পাহাড়গুলির সর্বশেষ অবস্থা কি? পাহাড় ধসের ঘটনা তো এটা নিয়মিত একটা ব্যাপার, যেহেতু ভারী বর্ষণ হলে এই ঘটনা ঘটবেই। তো আমরা চাই যে সবাই সতর্ক অবস্থায় থাকি, কিন্তু ওই যে বারবারই একই ঘটনা বারবার ঘটে। এই চট্টগ্রামে যখনই পাহাড় ধসে ভারী বৃষ্টি হলে তো বারবারই কয়েকটা জায়গার নাম চলে আসে, মতিঝর্ণা, লালখা বাজার, বাটালি হিল, এবং এই সমস্ত জায়গায় কিন্তু বারবার প্রশাসন ব্যবস্থা নিলেও কিন্তু বারবার একই ঘটনা বারবার ঘটে। সুতরাং এখানে আমাদের অবস্থা বুঝতে হবে কোন জায়গায় ধসটা বেশি হয়। যেখানে মাটির ক্যারেক্টার অনুসারে কিন্তু এখানে নানান ধরনের ধস হয়। সুতরাং মাটিকে, প্রকৃতিকে যদি ধ্বংস করেন তাহলে কিন্তু প্রকৃতি কখনো এটা ছাড় দিবে না। তো স্বাভাবিকভাবেই ওই একই কথা বারবার চলে আসে, মানুষকে সতর্ক হতে হবে এবং প্রশাসন তাদেরকে পুনর্বাসন করতে হবে। এবং বারে বারে পুনর্বাসনের কথা একটু আসি। চট্টগ্রামে 26টি পাহাড়ের মধ্যে 16টি হলো সরকারি মালিকানাধীন, 10টি বেসরকারি। ওইখানে লাখ লাখ বাসিন্দা আছে, ঝুঁকিপূর্ণ আছে 6500-এর মতো। জেলা প্রশাসক নিজেই বলছেন তাদেরকে যখন সরিয়ে নেওয়া হয় তারা আবার চলে আসে। কেন আসবে তারা আবার? আসে এই কারণে, যেহেতু সস্তায় অনেক কিছু পাচ্ছে, তারা জানে যে অন্য জায়গার থেকে এখানে যদি সস্তায় কিছু তার থাকতে পারে, এবং যারা ভাড়া দেন তাদেরকেও কিন্তু খুব নিবৃত্ত করতে হবে, কারণ জানে যে এইখানে খুব বিপজ্জনক একটা পরিস্থিতি তারা এই ঘটনাগুলি ঘটে। তো সুতরাং তাদেরকেও খুব প্রশাসন শুধুমাত্র যারা সরিয়ে নেওয়া ওদের উপর নজর দিলে হবে না, যারা এই ধরনের ঘটনা ঘটছে, মানে এই ধরনের বাড়ি করছে এই ঝুঁকিপূর্ণ জায়গায়, তাদের প্রতিও সতর্ক হতে হবে। এবং এই ব্যাপারে তাদেরকেও খুব ঝুঁকিপূর্ণ, খুব প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখানে কিন্তু যে 16টি পাহাড়ের কথা বললাম, 16টি পাহাড় বা 6000 বাসিন্দা, যেটা সরকারি পাহাড়, বিভিন্ন সরকারি মালিকানাধীন, তার সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের পাহাড়গুলোকে উদ্ধার করতে পারছে না কেন, কিংবা ঝুঁকি মুক্তি করতে পারছে না কেন? এখানে প্রশাসনে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। অ্যাকচুয়ালি আসলে সব জায়গায় সতর্ক অবস্থা নিতে হবে, প্রশাসনিক খুব ভূমিকা আরও দৃঢ় করতে হবে, এছাড়া কিন্তু উপায় নেই। যেহেতু আপনি যদি এখানে কম্প্রোমাইজ করেন তখনই কিন্তু এখানে যে এই সমস্ত বসতগুলি গড়ে ওঠে। আপনাকে বলছি যে আপনি যেহেতু আর্কিটেক্ট হিসেবে বলছি, কক্সবাজারে আমরা দেখছি রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় ধসে পড়ছে, রাঙ্গামাটি বান্দরবানে পাহাড় ধসে পড়ছে, আবার সেখানে বসতি স্থাপন হচ্ছে, তাদের নির্বৃত্ত করার উপায়টা কি? না, এই ধরনের জায়গাগুলি বেছে নিতে হবে আর কি। আপনি পাহাড় কেটে করবেন, পাহাড়কে একবার যদি কোনো জায়গায় আপনি কাটেন বা কোনো ধ্বংস করেন, ওখানে স্লাইড হবেই। তো এটার জন্য উপযুক্ত ব্যবস্থা যদি গ্রহণ না করেন এবং প্রপার ড্রেনেজ সিস্টেম যদি না রাখেন, তাহলে কিন্তু এটা হবে না। পানি নামার ব্যবস্থা রাখতে হবে। এবার যেমন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আমাদের চিন্তা ভাবনার অতিরিক্ত, তো সুতরাং ওই ধরনের ভূমিকা রাখতে হবে। এবং এই ধরনের কোনো পাহাড় কাটারও কতগুলি পদ্ধতি আছে, ওটা যদি ফলো না করে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবেই। আপনি যদি সিডিএর বোর্ড মেম্বার, আপনারা কোনো ব্যবস্থা, সিডিএর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন পাহাড় ধ্বংস? সিডিএর পক্ষ থেকে যেটা আছে, জানি যে এই ধরনের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলি লিস্ট করা হচ্ছে এবং ওখানে প্রশাসনিক ব্যবস্থা যাতে আরও বেশি গ্রহণ করা হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম স্থপতি ফারুক আহমেদ, তিনি সিডিএর বোর্ড মেম্বার। তিনি কথা বলছিলেন চট্টগ্রামে যে বলছে পাহাড় কাটা যাবে না, পাহাড়কে ধ্বংস করা যাবে না, প্রকৃতির বিরুদ্ধে গেলে প্রকৃতির প্রতিশোধ নেই, সেটা পাহাড় ধসের মাধ্যমে প্রাণহানি হয়ে থাকে। তবে এক্ষেত্রে প্রাণহানি ঠেকাতে গেলে যেসব সরকারি বেসরকারি দখল হওয়া পাহাড় আছে, দখলমুক্ত করতে হবে, এবং একই সাথে এসব নিরহ লোকদেরকে যারা পাহাড় নিয়ে বসবাস করার ব্যবস্থা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদকে আমরা ধন্যবাদ দিয়ে আজকে যে আমরা আলোচনা করছিলাম পাহাড় দখল এবং সে পাহাড় ধসে প্রাণহানি, সে আলোচনা এখানে শেষ করছি। যুক্ত ছিলাম পাহাড় ধসের কারণ নিয়ে আলোচনায়, সহকর্মী কমল দে যুক্ত ছিলেন, সেই সাথে আলোচনায় যুক্ত ছিলেন ফারুক আহমদ। বিভাগের সময় আরও থাকছে। কুমিল্লা নগরীর ডাম্পিং স্টেশনে বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ। আবর্জনা থেকে উৎপাদন হবে সার ও বিদ্যুৎ। 5 একর জমি বুঝিয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্রতি বছর একাধিকবার বন্যার কবলে পড়ছে ফেনী। দীর্ঘদিনের এই দুর্ভোগ কমাতে এবার বড় উদ্যোগ নিয়েছে সরকার।
বুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসনের প্রথম পর্যায়ে 1,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তবে টেকসই বাঁধ নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি স্থানীয়দের। প্রতি বছর বর্ষায় পানিতে তলিয়ে যায় ফেনীর উত্তরের 3 উপজেলা। পানিবন্দী হয়ে পড়েন লাখ লাখ বাসিন্দা। অথচ বন্যা মোকাবেলায় 150 কোটি টাকারও বেশি ব্যয়ে মুহুরী কহুয়া সেলোনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয় 2011 সালে। সেই বাঁধই এখন বন্যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পানি যখন এদিকে চাপ দেয় তখন যে কোনো এক জায়গা দিয়ে ভেঙে যায়। মনের ভিতরে অনেক ভয় থাকে, রাত্রে ঘুম আসে না। বন্যার টেকসই সমাধানে অবশেষে ফেনীর মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। বন্যার স্থায়ী সমাধানে ফেনীর মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর দুতীরে বাঁধ নির্মাণ এবং সংস্কারে একনেকে পাশ হয়েছে 1,552 কোটি 16 লক্ষ টাকার একটি প্রকল্প। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যা থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ। তাদের দাবি বাঁধ নির্মাণে নিয়োজিত হোক সেনাবাহিনী। ওই বাঁধে প্রচুর লুটপাট হয়েছিল, সঠিকভাবে বাঁধটি মেরামত করা হয় নাই। নদীটা প্রশস্ত করতে হবে, বড় করতে হবে, তাহলে সফল আসবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। 2031 সালের জুন নাগাদ পুরো কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। সফল বাস্তবায়নের ফলে ফেনীবাসী যে বিভিন্ন সময় যে ফ্লাডে আক্রান্ত হন, সমাধান হবে আর কি আশা করি। বিদ্যমান বাঁধের নির্মাণ ত্রুটির কারণে গত 1.5 দশকে প্রায় 1.5 কোটি টাকা শুধুমাত্র মেরামতে ব্যয় হয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে একের পর এক পাথর নিক্ষেপে বাড়ছে আতঙ্ক। দৃষ্টিশক্তি হারানো সহ আহত হয়েছেন অনেকে। পাথর নিক্ষেপ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি রেলওয়ে পুলিশের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম রুটের ট্রেন যাত্রা এখন যাত্রীদের কাছে আতঙ্কের নাম। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে ট্রেন যাত্রা। গত 21 জুন রাতে পৈরতলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে মাথায় 5টি সেলাই দিতে হয় নাইমুল হাসান নামের এক যাত্রীর। এই ঘটনার দুদিন পর ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারান আয়কর আইনজীবী শ্যামলচন্দ্র দাস। 4 দিনের মাথায় একই ঘটনায় শহরের কলেজপাড়া এলাকায় গুরুতর আহত হন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রী মোহাম্মদ আজাদ। একের পর এক পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মাঝে নিরাপত্তা ঝুঁকি এবং আতঙ্ক। পাথর মারলে ডিল মারলে 10,000 টাকা জরিমানা, এটা যদি কার্যকারী হইতো এলাকাবাসী আরো খুশি হইতো, শান্তি হইতো। আশেপাশের লোকগুলির দাওয়াত দেই এবং তাদেরকে অবহিত করি, তাহলে আমার মনে হয় অনেক অংশে প্রশাসনের সহযোগিতা প্রশাসন পাবে। রেলওয়ে পুলিশ জানায় গত জুন মাসে পাথর নিক্ষেপের ঘটনায় 3টি মামলা হয়েছে। সতর্কতামূলক আমাদের অভিযান পরিচালনা এবং লিফলেট বিতরণ করতেছি। পাথর নিক্ষেপ করার ফলে যদি তার মারা যায়, তার মৃত্যুদণ্ড হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গত 2 বছরে আখাউড়া রেলওয়ে থানার অধীনে পাথর নিক্ষেপের ঘটনায় 5টি মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অভিযুক্তরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সভায় আরও থাকছে। সরবরাহ বাড়ায় ফেনীর মহিপাল আড়তে নিম্নমুখী দেশি ফলের দাম। ক্রেতাদের স্বস্তি, চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি নির্ভর বিদেশি ফল। কুমিল্লা নগরীর বর্জ্য ফেলা হচ্ছে ঝাঁকুনিপাড়ায়। দুর্গন্ধের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বাসিন্দারা। এবার সেই ডাম্পিং স্টেশনেই নির্মাণ হচ্ছে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য থেকে উৎপাদন হবে সার এবং বিদ্যুৎ। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতিদিন বর্জ্যের শেষ ঠিকানা হচ্ছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া। বছরের পর বছর ধরে এখানে ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের সব ময়লা আবর্জনা। স্থানীয়দের অভিযোগ, ডাম্পিং স্টেশনের কারণে বিভিন্ন সময় স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে হচ্ছে তাদের। তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। ঝাঁকুনিপাড়ার এই ডাম্পিং স্টেশনেই গড়ে তোলা হবে আধুনিক বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট। ইতিমধ্যেই টেন্ডার হয়েছে, লাইভ শেষ হয়েছে, ইভ্যালুয়েশন পর্যায়ে রয়েছে। ইভ্যালুয়েশনের পরে আমরা যে প্রতিষ্ঠানে কাজ পাবে তাদেরকে আমরা নমা দিয়ে দিতে পারবো, তারপরে তারা কাজ শুরু করবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন, প্ল্যান্টটি চালু হলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সব বর্জ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করা হবে। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জৈব সার, পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হবে বিদ্যুৎ। ব্যবহার করা হবে প্ল্যান্টের নিজস্ব কার্যক্রম পরিচালনায়। ভবিষ্যতে যেটা হবে যে ডাম্পিংটা থাকবে না,
সেখান থেকে আমরা বর্জ্যগুলোকে সরাসরি ট্রিটমেন্টে চলে যাব। কুমিল্লা সিটি কর্পোরেশন প্রশাসক জানান, এই প্রকল্পটি 2026-27 অর্থ বছরে শেষ হবে। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে বেড়েছে হামসহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। সদর জেনারেল হাসপাতালে রোগীর চাপ প্রায় দ্বিগুণ। হাসপাতালটিতে হামে আক্রান্ত শিশুর সংখ্যা 40 ছাড়িয়েছে। সেই সঙ্গে বেড়েছে অন্যান্য রোগীর সংখ্যাও। শিশু ও নারী এবং পুরুষ ওয়ার্ড ছড়িয়ে এসব রোগীরা এখন মেঝে এবং বারান্দায় অবস্থান করছে। তবে বাড়তি রোগীর চাপ সামলাতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরবরাহ বাড়ায় ফেনীর সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত মহিপালে কমেছে সব ধরনের দেশি ফলের দাম। প্রতিদিন ভোর থেকে দিনভর ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম থাকে ফেনীর মহিপাল ফলের আড়ত, যেখানে মেলে দেশি বিদেশি নানা জাতের ফল। তবে বরাবরের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে আমদানি নির্ভর বিদেশি সব ফল। এদিকে মৌসুমের আমের শেষ দিকে হওয়ায় আশায় আমদানি কিছুটা কমে গেছে। এতে আমের দাম বাড়লেও অন্যান্য দেশি ফলের দাম কমেছে জানিয়েছেন বিক্রেতারা। বিভাগীয় সভায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আকস্মিক বন্যায় দিশেহারা লাখো মানুষ। চট্টগ্রামের 5 জেলায় বিপর্যস্ত জনজীবন। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দুর্গতরা। ত্রাণ তৎপরতা জোরদার। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস লাখো মানুষের বিকল্প না থাকায় প্রবল বর্ষণেও সরতে নারাজ। শুধু চট্টগ্রাম নগরীতেই 20 বছরে 400 মৃত্যু। সচেতনতা বাড়ানোর উদ্যোগ। এবং প্রতি বছর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়ে ফেনী। বিপর্যয় ঠেকাতে 1,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন সরকারের। টেকসই নির্মাণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার দাবি। এই ছিল বিভাগীয় সভায়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সবাই টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মেজবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।